তাহলে আজকের লেকচারে আমরা দুটো মেজর থিওরেম প্রমাণ করব। প্রথমটা হচ্ছে চেন রুল। তো চেন রুল কি বলছে যে ধরো এফ আর জি দুটো ফাংশন দেওয়া আছে অন ইন্টারভেলস অফ আর। তাহলে এফটা হচ্ছে ফ্রম আই টু আর আর জিটা হচ্ছে ফ্রম জে টু আর। তাহলে আর এটার মধ্যে রিলেশনটা হচ্ছে যে সাপোজ ইমেজ এফ ইজ এ সাবসেট অফ জি। তাহলে যদি এফ একটা পয়েন্ট সি ইন দ্য ইন্টারভেল আই তে ডিফারেন্সিয়েবল হয় আর জি যদি এফ সি তে ডিফারেন্সিয়েবল হয়, তাহলে জি কম্পোজড এফ ডিফারেন্সিয়েবল হবে at the point c and g composed f এর derivative at the point c is given by the formula g prime at fc, মানে derivative of g at fc times derivative of f at c। এই ফর্মুলাটা আমরা পাবো। তাহলে এখানে আমি একটু লিখে রেখেছি, জাস্ট আমরা খেয়াল রাখবো এটা যে আই দিয়ে এফ ম্যাপটা যখন লাগাচ্ছ তখন তুমি যেখানে যাচ্ছ সেটা হচ্ছে ইমেজ এফ এ। এবারে তুমি কন্ডিশনটা পুট করছো ইমেজ এফ ইজ এ সাবসেট অফ জে আর জে এর উপরে জি ফাংশনটা রয়েছে, রাইট? তাহলে আমি যখন আমি জি কম্পোজ এফ কথাটা বলছি তখন আসলে কম্পোজিশনটা এইভাবে হচ্ছে। তাহলে এখানে জিটা হচ্ছে জি রেস্ট্রিক্টেড টু দ্য সেট ইমেজ এফ। এইভাবে আমি ফাংশনটা নিয়ে ভাবছি। আর এই বলেছি কি যে যদি সি পয়েন্টে এফটা ডিফারেন্সিয়েবল হয় আর এফসি পয়েন্টে, এফসি কে একটা নামও দিয়ে দিয়েছে ডি, তাহলে এফসি পয়েন্টে যদি জি ডিফারেন্সিয়েবল হয় তাহলে জি কম্পোজ এফটা সি পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে আর তার ডেরিভেটিভ কি হবে সেটারও একটা ফর্মুলা পাওয়া যাবে। এটাকে বলে চেইন রুল ফর দ্য রিয়েল লাইন। তাহলে আমরা এটা প্রমাণ করি। তো চেন রুল ব্যবহার তো অবশ্যই করেছো, আমি জাস্ট প্রমাণগুলো আজকে ফোকাস করতে চাইছি। তাহলে প্রথমত এফটা ডিফারেন্সিয়েবল অ্যাট সি এটা দেওয়া আছে। তাহলে গত লেকচারে আমরা যেটা দেখেছিলাম যে একটা নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ক্যারাথিওডেরি থিওরাম থেকে, সেখান থেকে আমি কি জানি যে এফ ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট সি মানে হচ্ছে যে একটা কন্টিনিউয়াস ফাংশন পাওয়া যাবে অন দ্য ইন্টারভাল phi so that fx minus fc is equal to phi x times x minus c। এটা ঘটবে for every x in the interval। শুধু তাই নয় যে phi of c will be exactly equal to the derivative of f at c। যেহেতু f is differentiable at c আমি এরকম একটা পেলাম। ঠিক একইভাবে যেহেতু g টা differentiable at d, তাহলে g এর জন্য আমি আরেকটা কন্টিনিউয়াস ফাংশন সাই ডিফারেন্সিবিলিটি অফ g এট d যে হচ্ছে, সেই কারণে আমি ক্যারাথিওডেরি থিওরেম থেকে আরেকটা সাই পেয়ে যাচ্ছি যেটা j এর উপরে ডিফাইন্ড, আর সেই ফাংশনটা কন্টিনিউয়াস এট d and it will satisfy the corresponding equations। তো ইকুয়েশনস গুলো কি, যে gy minus gd is equal to psi y into y minus d। এটা ঘটবে প্রত্যেকটা y এর জন্য j এর মধ্যে। আর d পয়েন্টে psi d টা অ্যাকচুয়ালি ইকুয়াল টু g প্রাইম d হবে, মানে জাস্ট ক্যারাথিওডেরি থিওরেমটাকে তুমি এখানে রিফ্লেক্ট করে নিচ্ছ। তাহলে এখান থেকে এই যে দুটো সেট অফ ইকুয়েশনস পেলে, এখান থেকে তুমি কি ডিডিউস করতে পারছো যে যদি তুমি x টা i এর মধ্যে নাও তাহলে fx কোথায় আছে, fx টা j এর মধ্যে রয়েছে। তাহলে সেই জন্য তুমি পাচ্ছ কি g of fx minus gfc। এটা কোথা থেকে পাচ্ছ, এই যে gy minus gd is equal to psi y into y minus d, এটা যে লিখেছো সেখানে y এর বদলে এবারে fx আর d এর বদলে fc লিখছো। তাহলে পাচ্ছ কি g of fx, g composed f of x minus g composed f at c is equal to g fx minus gfc। এবারে সেই ফর্মুলাটা লাগাচ্ছ psi fx times fx minus fc, তাই না? আবার করে দেখে নাও তাহলে সুবিধা হয়। psi y into y minus d, y এর বদলে fx লিখছো, d এর বদলে fc লিখছো, এইটুকুন করছো, ঠিক আছে? তাহলে এই জিনিসটা পাচ্ছ। এবার এই যে সেকেন্ড যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে fx minus fc রয়েছে তার সম্বন্ধেও তোমার জ্ঞান আছে যে fx minus fc সমান হচ্ছে phi x into x minus c। তাহলে তুমি কি পাচ্ছ, psi fx into phi x into x minus c। এটা হয়ে যাচ্ছে g compose f at x minus g compose f at c এর
ভ্যালুটা। এবার এটাকে আমি একটু নিটলি লেখার চেষ্টা করেছি কিভাবে, যে সাই অফ এফ এক্স টাইমস ফাই এক্স, এই যে জিনিসটা, দিস ইজ দ্য সেম অ্যাজ সাই কম্পোজ এফ into phi, মানে into in the sense of the multiplication of functions, মানে this is one function psi compose f, phi is another function, so psi compose f times phi, এই function যেটা তার value at x is precisely equal to this first part times x minus c, রাইট? এই জিনিসটা তুমি এইরকম একটা ফর্মুলা পাচ্ছ। তাহলে তুমি জি কম্পোজ এফ যে ফাংশনটা, তার জন্য এরকম একটা ফর্মুলা পেয়ে গেছো। তাহলে তোমায় জাস্ট দেখাতে হবে যে এই যে সাই কম্পোজ এফ টাইমস ফাই, এই ফাংশনটা কন্টিনিউয়াস যদি হয়ে যায়, আমি যদি দেখিয়ে দিতে পারি অন দ্য ইন্টারভেল আই, সরি নট অন দ্য ইন্টারভেল আই, অতটাও দরকার নেই, অ্যাট দ্য পয়েন্ট সি, তাহলেই আমার ক্যারোথিওরিটি থিওরেম থেকে আমি বলতে পারবো যে জি কম্পোজ এফ ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট সি, তাই না? এবারে আমি কি কি জানি, আমি জানি যে এফ ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট সি, রাইট? অ্যান্ড সাই ইজ so it is continuous at C, first of all, and psi is continuous at FC, তাই না? ডি মানে তো এফ সি ছিল, তাহলে প্রথম জিনিস জানো যে এফ ইজ কন্টিনিউয়াস, এফ ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট সি, তার মানে হয়ে যাচ্ছে এফ ইজ কন্টিনিউয়াস অ্যাট সি, এটা প্রথম অবজারভেশন। সেকেন্ড অবজারভেশন হচ্ছে সাই ইজ কন্টিনিউয়াস অ্যাট এফ সি, তাহলে কম্পোজিশন অফ কন্টিনিউয়াস ফাংশনস থেকে তুমি অন্তত এটা বুঝতে পারছো যে সাই কম্পোজ এফ যে ফাংশনটা, সেটা কন্টিনিউয়াস অ্যাট সি হবে। আর ফাই এর সম্বন্ধে কি জানা আছে, যে ফাই ইজ কন্টিনিউয়াস অ্যাট সি, তাই না? ক্যারোথিওরিটি থিওরেম থেকে, সরি, তুমি ওই ফাইটা পেয়েছিলে which is continuous at c, therefore এই যে প্রোডাক্ট অফ টু ফাংশন সাই কম্পোজ এফ আর ফাই দুজনেই কন্টিনিউয়াস at c, তাহলে প্রোডাক্ট অফ টু কন্টিনিউয়াস ফাংশনস is going to be continuous at that point, so psi compose f times phi, this function is also continuous at c, তাহলে ক্যারোথিওরি থিওরেম তোমায় কি বলে দিচ্ছে, যে জি কম্পোজ এফ ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট সি, রাইট? তাহলে তোমার একদম স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে বেরিয়ে এলো যে জি কম্পোজ এফ উইল বি ডিফারেন্সিয়েবল। অ্যান্ড মোর ওভার তুমি ক্যারোথিওরি থিওরেম থেকে আরো একটা জিনিস জানো, যে জি কম্পোজ এফ এর ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট সি কি হয়, এক্স্যাক্টলি ইকুয়াল টু এই যে কন্টিনিউয়াস ফাংশনটা পেয়েছো সাই কম্পোজ এফ টাইমস ফাই, এই ফাংশনটার ভ্যালু অ্যাট দ্য পয়েন্ট সি, তাই না? তাহলে জি কম্পোজ এফ প্রাইম সি ইজ গোয়িং টু বি ইকুয়াল টু সাই কম্পোজ এফ টাইমস ফাই সি, দ্যাট ইজ সাই ফাই এফ সি টাইমস ফাই সি। এবার সাই এফ সি কত, সাই এফ সি মানে হচ্ছে জি প্রাইম অ্যাট দ্য পয়েন্ট এফ সি, আর ফাই সি মানে হচ্ছে এফ এর ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট সি। তাহলে তুমি ফর্মুলা যেটা চেন রুলের মধ্যে বলছিলে, সেই ফর্মুলাটাও স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে চলে আসছে। সো জি কম্পোজ এফ প্রাইম, মানে জি কম্পোজ এফ এর ডেরিভেটিভ অ্যাট সি is given by the formula the derivative of g at fc times the derivative of f at c. This is your chain rule, right? So this is a perfectly correct logical argument of the proof of chain rule. আমরা জেনারেলি যেটা করে থাকি সেটাতে একটা কিছু ভাগ গুণের ব্যাপার থাকে, মানে দেখবে কিছু পুরনো বইগুলোতে আছে, সেটাতে there is some slight এরর আর কি, হ্যাঁ, মানে ওই এফসি প্লাস এইচ মাইনাস এফসি এই টাইপের জিনিসগুলো নিতে হয়, ওটা দিয়ে ভাগ টাগ করতে হয়। তো সেই ভাগ যখনই করতে যাও তখনই একটা প্রশ্ন চলে আসে যে ওটা জিরো যদি হয়ে যায় তাহলে কি হবে। সুতরাং যেটা তোমার স্ট্যান্ডার্ড প্রুফ ইন দ্য ভেরিয়াস বুকস দেওয়া থাকে, that is not quite accurate. The one which we have presented right now is the logically correct proof. Okay. So I hope you have understood it. It was very straightforward in the sense যে এটা জাস্ট ক্যারোথিওরি থিওরেমটাকে ঠিক মতন করে অ্যাপ্লাই করে করে আমি জিনিসটা পেয়ে গেছি। ওকে, সো দ্য আদার রেজাল্ট which I want to discuss, যেটা is extremely crucial, এটা আমরা রিয়েল লাইনের উপরে যদি খুব ভালো করে বুঝে যাই তাহলে ভবিষ্যতে এটা আমাদের ভীষণ উপকার দেবে। সেটা কি, আর মানে এখানে তো প্রথমত উপকার দেবেই, আর ভবিষ্যতে যখন তুমি হায়ার ডাইমেনশনসে যাবে তখন ওই থিওরেমটাকে লাগাতে গেলে তোমার ইউ উইল ফাইন্ড দিস ভেরি ইউজফুল।
এই জায়গাটা, এটাকে বলে ইনভার্স ফাংশন থিওরেম। সেটা কি বলছে যে যদি তোমার একটা ফাংশন দেওয়া থাকে ফ্রম দ্য ইন্টারভাল আই টু দ্য ইন্টারভাল জে সাপোজ, ঠিক আছে, অ্যান্ড সাপোজ ইট ইজ আ বাইজেক্টিভ ফাংশন, তাহলে প্রথমত একদম সেট থিওরেটিক ওয়েতে ভাবতে পারো এটার একটা ইনভার্স আছে। সো নোটেশনাল কনভিনিয়েন্সের জন্য আমি ইনভার্সটাকে জি ডিনোট করে দিচ্ছি। তাহলে f is a function from I to j and its inverse is suppose g from j to I. এবার suppose that f is differentiable at some point d of I, ঠিক আছে, and the derivative is non-zero at that point, ঠিক আছে। So f is differentiable at d and f prime d is non-zero, এই দুটো জিনিস যদি হয় তাহলে ইনভার্স ফাংশন থিওরেম বলছে যে এই যে ইনভার্স ম্যাপটা g that will be differentiable at fd, ঠিক আছে। fd ন্যাচারালি, কারণ ওটাই তোমার পয়েন্ট ইন জে, ওখানে এটা ডিফারেন্সিয়েবল হবে। শুধু তাই নয়, you can also write down the derivative of g at the point c uh, as this formula. It is going to be equal to 1 by the derivative of f at the point gc. gc মানে তোমার d হবে, কারণ fd সমান যদি c হয় তাহলে gc সমান d, কারণ g is f inverse, right? তাহলে this is exactly what your theorem is telling you. So let us carefully prove this one. Okay, so প্রথম জিনিস যেটা দেওয়া আছে যে f is differentiable at the point d in the interval I, তাহলে ক্যারাথিওডেরি থিওরেম তোমায় বলছে যে এটার মানে হলো যে there is a continuous function on the interval I, যেটাকে আমরা phi দিয়ে ডিনোট করছি, which will be continuous at d first of all, and it will satisfy the equations fy minus fd is equal to phi y times y minus d for every y in the interval first of all, and secondly the value of phi at d is equal to f prime d, right? So this is straightforward from you're just noting it down from Carathéodory's theorem. Very good. Also, f is differentiable at d means what? Means f is continuous at d. Phi to continuous at d পাবে from Carathéodory's theorem, আর তার আগেই তুমি একটা observation করেছো যে differentiability implies continuity, so f is continuous at d. Okay. So what will happen? I'm just going to write down what is the meaning of the continuity of f first of all. So if you are given any epsilon greater than 0, then you will be able to get a delta greater than 0, so that whenever y lies in the delta neighborhood of d in the interval I, then fy will lie in the epsilon neighborhood of c in the interval j, right? ওটাই আমি স্লাইডের উপরে লিখে রেখেছি। ওটার মানেই এটা যে whenever y belongs to open interval d minus delta to d plus delta intersection I, fy belongs to open interval c minus epsilon to c plus epsilon intersection j. So this first part is from the continuity of f at d, right? Secondly, phi is continuous at d and phi d is not equal to 0, right? Because phi d is just equal to the derivative of f at d, and which we have assumed is non-zero. So there will be a neighborhood of d in which phi will be non-zero in the interval I. So a priori মানে আগে থাকতে ওই নেবারহুডটা যে ডেল্টা, এই ডেল্টা নেবারহুডই হবে, দ্যাট ইজ নট নেসেসারি, ওটা অন্য কিছু একটা ইটা নেবারহুড হতে পারে, তাই না? তাহলে এটার জন্য কন্টিনিউটি অফ এফ এর জন্য তুমি একটা ডেল্টা নেবারহুড পাবে যেখানে এই ঘটনাটা ঘটবে, আর phi is continuous at d and phi d is non-zero, তার জন্য phi will be non-zero in a neighborhood, that will be a different neighborhood, right? So but now we know the trick that these two, if you get two different neighborhoods of the same point where two things are happening, what you can do is that you can take the minimum of these lengths, এখানে যদি ডেল্টা আর এখানে কোনো একটা ইটা যদি দেওয়া থাকতো, তাহলে ওই ডেল্টা আর ইটার মিনিমাম নিলে সেখানে দুটো ঘটনাই একসাথে ঘটে যাবে, আর সেটাকেই আমি ধরো আমি চুজ করে নিচ্ছি। তাহলে ওই গল্পটা আমরা বারে বারে আর লিখছি না,
আমরা কি বলছি যে আমার একটা এপসাইলন গ্রেটার দ্যান 0 দেওয়া থাকলে আমি একটা ডেল্টা গ্রেটার দ্যান 0 পাবো, যাতে এই প্রথম যেটা লিখলাম সেই স্টেটমেন্টটা হোল্ড করবে। নট অনলি দ্যাট, ফাইটা এই ডেল্টা নেইবারহুডেই নন জিরো হবে। ঠিক আছে, তাহলে এই দুটো জিনিস আমি একসাথে এই ডেল্টা নেইবারহুডের জন্য নিয়ে নিলাম। ওকে, তাহলে হাউ ইজ দিস গোয়িং টু হেল্প আস, লেট আস সি। এবারে আমি কিছু আরো নতুন নাম দিচ্ছি, না দিলেও পারতাম, কিন্তু ঠিক আছে। সো এই যে ডেল্টা নেইবারহুড অফ ডি ইন আই যেটা নিয়েছি, তার মানে ডি মাইনাস ডেল্টা টু ডি প্লাস ডেল্টা ইন্টারসেকশন আই, সেটাকে আমি বললাম I1। ঠিক আছে, আর তার মানে সেটা পেলাম কোথা থেকে, ডিপেন্ডিং অন দ্য এপসাইলন নেইবারহুড অফ সি ইন জে। তাহলে সেটাকে আমি বলছি J1। সো J1 ইজ ইকুয়াল টু ওপেন ইন্টারভাল সি মাইনাস এপসাইলন টু সি প্লাস এপসাইলন ইন্টারসেকশন জে। এবারে আমি যেটা বলতে চাইছি যে এই I1 আর J1 যে নতুন নামগুলো দিলাম এই সেটগুলোর, এরাও কিন্তু ইন্টারভাল, তাই না? কারণ তোমার d minus delta to d plus delta is an interval, I is an interval, so intersection of two intervals if non-empty is also an interval. Similarly J1 is also an interval. তো ওটা আমি জাস্ট এখানে যে নীলচে রঙে দেখতে পাচ্ছ আমি করে দেখিয়ে দিয়েছি। ধরো তোমার মানে তোমার ইন্টারভাল বলতে কি বোঝায় সেটা তোমার কাছে যদি পরিষ্কার থাকে, তাহলে এটা বুঝতে একেবারে কোনো অসুবিধা হবে না। ইন্টারভাল বলতে প্রিসাইজলি এটা বোঝায় যে এমন একটা সেট, এমন একটা সাবসেট অফ দ্য রিয়েল লাইন, যেখানে যদি দুটো পয়েন্ট থাকে, ধরো আর আর এস, আর লেস দেন এস ধরো, আর টি যদি যে কোনো একটা পয়েন্ট আর আর এস এর মধ্যে নাও, তাহলে টিটাকেও ওই সেটের মধ্যে থাকতে হবে। তার মানে এ ইজ অ্যান ইন্টারভাল, ক্যাপিটাল এ ইজ অ্যান ইন্টারভাল, মানে হচ্ছে ফর এভরি আর অ্যান্ড এস বিলঙ্গিং টু এ and t between r and s, t has to belong to capital E। তাহলে এইটা হচ্ছে তোমার ডিফাইনিং বা ক্যারেক্টারাইজিং প্রপার্টি অফ এন ইন্টারভাল। ছবি এঁকে দেখিয়ে নিতে পারো, দের আর অনলি 8 টাইপস অফ ইন্টারভাল, সুতরাং কোনো অসুবিধা হবে না। তাহলে সেখান থেকে তোমার ডিরেক্টলি এসে যাচ্ছে যে তুমি ধরো এ ইন্টারসেকশন বি নিয়েছো, তার মধ্যে আর আর এস নিলে, আর আর লেস দেন এস নিলে, এবারে ধরো টি একটা যে কোনো পয়েন্ট নিয়েছো আর আর এস এর মাঝখানে, তাহলে প্রথমে লক্ষ্য করো যে আর আর এস ক্যাপিটাল এ তে আছে, আর এটা ইন্টারভাল, সুতরাং টিটা এ তে আছে। আর আর এস ক্যাপিটাল বি তে আছে আর ক্যাপিটাল বিটা ইন্টারভাল, সুতরাং টিটা বি তে থাকতে বাধ্য। তাহলে এই টিটা কি এ তেও থাকতে বাধ্য, বি তেও থাকতে বাধ্য, সুতরাং এই ইন্টারসেকশন বি তে থাকতে বাধ্য। দেয়ারফর ইন্টারসেকশন অফ টু ইন্টারভালস মানে এ ইন্টারসেকশন বি, এটাও ইন্টারভাল হয়ে যাচ্ছে। তাহলে I1 আর J1 এরা দুজনে ইন্টারভাল হয়ে গেছে। আমি কেন এটাতে ফোকাস করছি, কারণ আমি পুরো আমার থিওরি যেটা ডেভেলপ করছি সেটা আমি ইন্টারভালস এর উপরে করছি, সেজন্য আমি এই জায়গাটাকে একটুখানি স্ট্রেস করে দিলাম। এবার ফাংশনটা সম্বন্ধে তোমার কি জানা আছে দেখো, এখানে এই লাইনটাকে পড়ো, এই জিনিসটাই তো তোমার হচ্ছে I1, তাই না? ওপেন ইন্টারভাল ডি মাইনাস ডেল্টা টু ডি প্লাস ডেল্টা ইন্টারসেকশন আই, এটাই হচ্ছে I1। আর তোমার সি মাইনাস এপসাইলন টু সি প্লাস এপসাইলন ইন্টারসেকশন জে, তা হচ্ছে J1। তাহলে এই যে লাইনটা লিখেছো এটার মানে কি দাঁড়াচ্ছে, যে আমি ছোট হাতের y যদি I1 এ নিই, তাহলে fy টা J1 এ থাকবে, এটা আমি বলতে পারছি। তার মানে আমি বলতে পারছি যে এফটা I1 থেকে J1 এ যাচ্ছে, কারেক্ট। আর আমার যেটা জানা আছে যে জিটা একটা বা এফ যে যাই বলো, দে আর বাইজেক্টিভ ম্যাপিংস, তাহলে জি যদি তুমি J1 এর উপরে রেস্ট্রিক্ট করো, সেটা ন্যাচারালি I1 এই যাবে। ঠিক আছে, তাহলে কারণ জিটা এফ এর ইনভার্স, তাহলে এফটা I1 থেকে J1 এ যাচ্ছে, তার মানে জিটা J1 থেকে I1 এ যাচ্ছে, এটা আমি বলতে পারছি। ভেরি গুড, তাহলে এবারে লেখা যাক। হ্যাঁ, প্রথমত এফ এর যে ডিফারেন্সিয়েবিলিটি সেটাকে ইউজ করে আমি লিখছি একটা যে কোনো এক্স J1 এর মধ্যে নিলাম, তাহলে এক্স J1 এর মধ্যে নেওয়া মানে হচ্ছে gx টা কোথায় আছে, I1 এ আছে। gx টা I1 এ থাকা মানে হচ্ছে অন্তত I তে আছে, রাইট? আর gc মানেই d, ঠিক আছে। তাহলে আমার যে দেওয়া ছিল এই ফর্মুলাটা,
যে আমার ফাই আর এফ এর মধ্যে এইরকম একটা সম্পর্ক রয়েছে, তাই না? এফ ওয়াই মাইনাস এফ ডি ইজ ইকুয়াল টু ফাই ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ডি ফর অল ওয়াই বিলঙ্গিং টু আই। এটা আমার কন্ডিশনটা রয়েছে বাই দ্য ডিফারেন্সিবিলিটি অফ এফ অ্যাট ডি। তাহলে এই জায়গায় আমি y এর বদলে gx, d এর বদলে gc বসাচ্ছি। তাহলে আমি কি পাচ্ছি যে fgx মাইনাস fgc ইজ ইকুয়াল টু phi gx টাইমস gx মাইনাস gc, তাই না? তাহলে এবারে phi অফ gx মানে কত হয়ে যাচ্ছে? phi অফ gx টা এবারে যাই হোক না কেন এটা জিরো নয়। তার কারণ হচ্ছে যে তুমি রেস্ট্রিক্ট ওই কারণে ওই খাটনিটা খাটলে, বুঝেছো? এই I1 আর J1 এর জায়গায় তুমি ফোকাসটা কেন করলে কারণ ওখানে ফাইটা জিরো নয়। phi y is not zero for all y belonging to I1, এটা হচ্ছে আমার ইস্যু। তাহলে সেই জন্যই আমি যখন এখানে দেখছি আমার এক্সটা J1 এ থাকা মানে gx টা I1 এ আছে, তাহলে gx টা যেহেতু I1 এ আছে সেজন্য phi of gx টা জিরো নয়। তাহলে এই জায়গায় আমি phi of gx দিয়ে ভাগ করে দিতে পারি। তাহলে আমার দাঁড়ালো কি যে x যদি J1 এর মধ্যে থাকে তাহলে gx মাইনাস gc যেটা সেটা ইকুয়াল টু f of gx minus f of gc divided by phi of gx, এটা হয়ে যাচ্ছে, তাই না? তাহলে ওইটাকেই আমি একটু নিটলি লিখছি। কি লিখছি? f আর g এর মধ্যে সম্পর্কটা কি? g টা তো f এর ইনভার্স, তাহলে f কম্পোজ g কত? আইডেন্টিটি, তাই না? তাহলে f gx কত হবে? x, f gc কত হবে? c। তাহলে এটা আর এই 1/5 কম্পোজ জি আমি আলাদা করে লিখছি। হ্যাঁ, তাহলে কিরকম ফর্মুলা পেলে দেখো যে ফর অল এক্স বিলঙ্গিং টু J1 gx minus gc is equal to 1/5 compose g of at the point x times x minus c, তাই তো? তাহলে এই যে 1/5 compose g এই ফাংশনটা কিসের উপরে ডিফাইন্ড আছে? ইট ইজ ডিফাইন্ড অন J1, তাই না? J1 is an interval which contains the point C, right? If you like, let us go back and see. This J1 is this, তাই না? So J1 is the interval which contains the point little c, and here you are defining this function 1/5 compose G. তাহলে 1/5 compose G এটাকে আমি যদি কোনোভাবে বলে দিতে পারি যে এটা কন্টিনিউয়াস অ্যাট সি হবে, তাহলে ক্যারোথিওডেরি থিওরেম তোমায় বলে দেবে যে জিটা ডিফারেন্সিয়েবল অ্যাট সি, রাইট? তাহলে জাস্ট লক্ষ্য করো যে ফাইটা কেমন ফাংশন। ফাই ইজ কন্টিনিউয়াস অ্যাট ডি অ্যান্ড ফাই ডি ইজ নট জিরো। সেটাকে ব্যবহার করেই তো তুমি ওই একটা নেবারহুড পেয়ে গেলে অফ ডি which was I1, যেখানে তোমার ফাইটা নন জিরো হয়েছিল। তাহলে আমরা যে অ্যালজেব্রা অফ কন্টিনিউয়াস ফাংশন স্টাডি করেছি সেখান থেকে আমি বলতে পারছি যে 1/5টাও কন্টিনিউয়াস অ্যাট ডি হবে, তাই না? কারণ ফাই আর ডি ইজ নন জিরো। তাহলে একটা নেবারহুড অফ ডি পাচ্ছি যেখানে ফাইভটা নন জিরো। তাহলে ওই নেবারহুডে আমি 1/5 কে ডিফাইন করতে পারছি, আর আমি প্রমাণ করে দিতে পেরেছিলাম যে 1/5 কন্টিনিউয়াস অ্যাট ডি হবে। তাহলে 1/5 কন্টিনিউয়াস অ্যাট জিসি হচ্ছে। তো 1/5 কন্টিনিউয়াস অ্যাট জিসি মানে কি? 1/5 কম্পোজ জি এটা কন্টিনিউয়াস অ্যাট সি, তাই না? 1/5 কম্পোজ জি মানে অ্যাট দ্য পয়েন্ট সি মানে কত হচ্ছে? 1/5 অফ জিসি, তার মানে হচ্ছে 1/5 অফ ডি, তাই না? তাহলে ওই যে নেবারহুডে তোমার 1/5টা কন্টিনিউয়াস ওই নেবারহুডেই তোমার 1/5 কম্পোজ জিটা কন্টিনিউয়াস অ্যাট সি হচ্ছে। এটা একই উক্তি, তাই না? তাহলে তুমি পেয়ে গেলে কি যে জিটা ডিফারেন্সিয়েবল হয়ে গেল অ্যাট সি अगेन বাই ক্যারোথিওডেরি থিওরেম। তাহলে তোমরা লক্ষ্য করতে পারছো যে ক্যারোথিওডেরি থিওরেমটা কত স্ট্রং একটা থিওরেম, যে দুটো মেজর রেজাল্টস অফ ডিফারেন্সিয়েবল ফাংশনস তুমি ওখান থেকে ডিডিউস করে ফেলতে পারছো খুব লজিক্যালি কারেক্ট ওয়েতে। এটা প্রথম জিনিস পেলে। সেকেন্ড পার্ট অফ ক্যারোথিওডেরি থিওরেম থেকে তুমি কি পেয়ে যাচ্ছ যে ডেরিভেটিভটাও জানো যে কি হবে। ডেরিভেটিভ অফ জি এট সিটা হয়ে যাবে 1/5 অফ জিসি, রাইট? ফাই মানে কত? ফাই মানে ফাই অফ জিসি মানে হচ্ছে জিসি মানে ডি, তাই না? তো এটা হয়ে যাচ্ছে 1/5 ডি
মানে 1 বাই ডেরিভেটিভ অফ এফ অ্যাট ডি, মানে 1 বাই এফ প্রাইম ডি, অথবা যেহেতু ফর্মুলা লিখলে একই পয়েন্টে ইভ্যালুয়েশন হচ্ছে, দেখতে ভাল লাগে, সেজন্য আমরা লিখলাম 1 বাই এফ প্রাইম অ্যাট জিসি। ঠিক আছে, তাহলে আমি আশা করি ইনভার্স ফাংশন থিওরামের প্রমাণটা আমি বোঝাতে পারলাম। তোমরা অনেক ব্যবহার করেছো, ওটার কয়েকটা আমি ইয়েটা দেখাই, ইলাস্ট্রেশন এখন। তো লেট আস লুক এট দ্যাট। কিন্তু প্রমাণটা যদি কোনো অসুবিধা হয় অবশ্যই করে আবার জিজ্ঞেস করো। ঠিক আছে, তাহলে প্রথম রেজাল্টটা দেখা যাক। আমি সাইন ইনভার্স এক্স এই ফাংশনটা স্টাডি করতে চাইছি। তো সাইন ইনভার্স এক্স এর আমি যদি ডেরিভেটিভ একটা কোনো পয়েন্টে কম্পিউট করতে চাই, প্রথমত ওটাকে যদি একটা ফাংশন হিসেবে ভাবতে চাই, তাহলে আমাকে একটা রেঞ্জের রেস্ট্রিকশন এরকম করে কিছু একটা ভেবে নিতে হবে, তাই না? কারণ সাইন এক্স ফাংশনটা কি, সাইন এক্স ফাংশনটা তোমার পুরো রিয়েল লাইনের উপরে ডিফাইন, আর -1 থেকে 1 ভ্যালিউ নিচ্ছে। সুতরাং আমি যদি একটা প্রপার ফাংশন ডিফাইন করতে যাই, তাহলে মানে এখানে যদি আমি এফটা যেটা লিখেছি এখানে, ধরো আমি রিয়েল লাইন থেকে লিখতাম, তাহলে সেটার তো ইনভার্স থাকতো না, কারণ ওটা তো বাইজেক্টিভ ম্যাপিং না। তাহলে আমার বাইজেক্টিভ পেতে গেলে আমাকে একটা এফ এর ডোমেনটা এমন ভাবে ফিক্স করে নিতে হবে যেখানে এটা সাইনটা একটা সাইন ফাংশনটা একটা বাইজেক্টিভ ফাংশন দিচ্ছে। তো আমি আমার চয়েস হচ্ছে -π/2 থেকে π/2। ইট মেক্স সেন্স আর কি। হ্যাঁ, কারণ -π/2 তে ভ্যালুটা -1 নেয়, সাইন অফ -π/2 ইজ ইকুয়াল টু -1, সাইন অফ π/2 ইজ ইকুয়াল টু 1। আর ওখানে তুমি গ্রাফটা রিকল করো, ওটা জাস্ট ক্রমশ বাড়তে থাকে, তাই না? -1 থেকে 1 তোমার ক্রমশ ফাংশনটা বাড়ছে। সুতরাং এই ফাংশনটা এফ যেটা, সেটা একটা বাইজেক্টিভ ফাংশন। সেই জন্য মানে আবার বুঝতে পারছো আমি ব্যাক ক্যালকুলেশন করছি, যে আমি সাইন এক্স ফাংশনটা দেখছি, বা যেখানে আমি সাইন ওয়াই লিখেছি তাতে কিছু যায় আসে না। তা আমি এই সাইন ওয়াই ফাংশনটা দেখছি, সেটাকে আমি তার ডোমেনটা আর এর উপরে পুরোটা না নিয়ে এমন একটা ইন্টারভেলের উপরে রেস্ট্রিক্ট করে নিচ্ছি যাতে এটা তোমার একটা বাইজেক্টিভ ফাংশন হয়ে যায়। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমি -π/2 থেকে π/2, দিস চয়েস ইজ আ গুড চয়েস, রাইট? 0 to 2π ইজ নট এ গুড চয়েস। প্রথমত ওখানে 0 থেকে 2π তুমি যদি নাও, তাহলে তোমার ওখানে ইয়ে থাকবে না, ইনজেক্টিভিটিটা থাকবে না। সুতরাং ইট ইজ বেটার টু টেক -π/2 টু π/2। মানে আমি জাস্ট গ্রাফ দেখে এটা চয়েস করলাম। তাহলে এই চয়েস করে এটার ইনভার্সটাকে লিখছি জি। So g is the function from -1 to 1 to the open interval -π/2 to π/2. gx is equal to sin inverse x. এইভাবে লেখার কারণ হচ্ছে যে আমি জাস্ট ইন্টেরিয়র পয়েন্টসে ডেরিভেটিভটা কম্পিউট করতে চাইছি ফর আ সার্টেন রিজন। ওটা আমরা বুঝতে পারবো। আমরা বলেছি যে ডিফারেন্সিয়াবিলিটি অ্যাট দ্য এন্ড পয়েন্টসও আমরা কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছি, কিন্তু এই পার্টিকুলার কেসে আমি -1 আর 1 টাকে এখানে ইনক্লুসিভ করছি না ফর আ সার্টেন রিজন। সেই রিজনটা কি, যে প্রথমত জি ইজ দ্য ইনভার্স অফ এফ, এটা তো বোঝাই যাচ্ছে। আর যে যে পয়েন্টে তোমার ডেরিভেটিভ অফ এফ ইজ নন জিরো, সেই পয়েন্ট গুলোতেই তো আমি ইনভার্স ফাংশন থিওরেমটা লাগাতে পারবো, এটা খেয়াল রাখো। তাহলে π/2 অথবা -π/2 এই দুটো পয়েন্টে তুমি যদি দেখো, প্রথমত এফ এর ডেরিভেটিভ কত হবে? এফ তো ডিফারেন্সিয়েবল এভরিওয়্যার, তাই না? তাহলে এফ এর ডেরিভেটিভ হচ্ছে কত? cos y। cos y টা কিন্তু -π/2 আর π/2 এই দুটো পয়েন্টে জিরো হয়ে যায়। সুতরাং আমি ওই দুটো পয়েন্টের জন্য ইনভার্স ফাংশন থিওরেম লাগাতে পারি না। সেই জন্য এই যে এক্সাম্পলটা করছো, সেখানে তুমি ওপেন ইন্টারভেলের উপরে কথাটা বলছো। আমি আশা করি বোঝাতে পারছি। ঠিক আছে, ইন জেনারেল আমার এরকম কোনো রেস্ট্রিকশন নেই যে যদি আমি ডেরিভেটিভটা নিয়ে গল্প করতে চাই তাহলে আমার ইন্টারভেলটাকে ওপেন ইন্টারভেল হতে হবে, এরকম আমরা কোনো রেস্ট্রিকশন রাখিনি। কিন্তু আমি যখন ইনভার্স ফাংশন থিওরেম লাগাতে যাব, তাহলে যে পয়েন্টে আমি ডেরিভেটিভটা ক্যালকুলেট করতে চাইছি, সেই পয়েন্টে আমার যে ফাংশনটা দিয়ে শুরু করেছি মানে এফ যেটা, সেটার ডেরিভেটিভটা নন জিরো হতে হয়। তাহলে সেই জন্য আমাকে এই -π/2 আর π/2টা বাদ দিতে হয়েছে, রাইট? ঠিক বলছি তো আমি? হ্যাঁ, ঠিক বলছি। তাহলে আমার দাঁড়ালো কি, যে ddx of sin inverse x, this is going to be equal to
what g prime x মানে that is just the notation is equal to এবারে তোমার inverse function theorem খুব সহজে বলে দিচ্ছে this is going to be equal to 1 by f prime of y where sin y is equal to x তার মানে এটা হয়ে যাচ্ছে 1 by cos y তো sin y যদি x হয় তাহলে cos y কত হবে square root of 1 minus x squared correct and why will this be positive square root can you tell me that because from minus pi by 2 to pi by 2 your cos is a positive function গ্রাফটা মনের মধ্যে রাখবে হ্যাঁ আমি যদি একটা রাফলি ড্র করার চেষ্টা করি আমি খুব ভালো করে আঁকতে পারবো না কিন্তু কসের চেহারাটা এরকম ইনভার্টেড একটা জিনিস থাকে বিটুইন minus pi by 2 and pi by 2 এটা সিমেট্রি আছে হ্যাঁ আর সাইনের ক্ষেত্রে minus pi by 2 তে মানটা -1 হবে আর এইরকম যাবে আর কি হ্যাঁ pi by 2 তে 1 হবে so this one is going to be your sine function this is sine and this one is cos ঠিক আছে এটা তোমার হয় minus pi by 2 থেকে pi by 2 বুঝতেই পারছো ফ্রি হ্যান্ড ড্রয়িং করার চেষ্টা করেছি সুতরাং খুব সুন্দর হয়নি বাট তোমরা একটু গ্রাফটা কম্পেয়ার করো তাহলে বুঝতে পারবে so since cos is positive you are just going to get the positive square root of 1 minus x squared so this example is okay let us look at the second one so what are you going to look at now let me just think what are you doing you are looking at the function f from minus pi by 2 to pi by 2 to minus 1 to 1 this function is fy is equal to cos y right so again have I done this correctly this I have not done correctly na আচ্ছা এখানে না এই স্লাইডে কপি পেস্ট করতে গিয়ে ভুল হয়ে গেছে হ্যাঁ কি ভুল হয়ে গেছে দেখো এইটা এক্ষুনি আমি ছবিটা আঁকলাম যে মাইনাস পাই বাই 2 থেকে পাই বাই 2 থেকে এখানে গেলে কি করে হবে এখানে তো কসটা তোমার বাইজেক্টিভই না তোমাকে কি করতে হবে তো আমি একটু ঠিক করার চেষ্টা করি হ্যাঁ এটা আই এম সরি এটা ভুল হয়ে গেছে একটু তাহলে এটা তোমার হবে কি যে এই ফাংশনটা এখান থেকে নিলে চলবেই না এটা পুরোটা তাহলে এটা আমাকে কি করতে হবে আমি নেব -1 থেকে 1 এ যেতে হবে তাই না তাহলে আমি যে কোনো একটা নিতে পারি আমি 0 থেকে পাইটা তোমার -1 হচ্ছে 0 থেকে পাই নাও that makes sense right so you look at the open interval I'm very sorry for this so you look at the open interval 0 to pi all right so 0 to pi তুমি যদি নাও let me try to draw the graph তাহলে 0 to আরে so this is my y x-axis all right and this 0 তে cos 0 টা কত হয় 1 হয় করে পাই বাই 2 তে 0 হবে করে নেমে এই জায়গাটাতে মানে এই পয়েন্টটা হচ্ছে তোমার সিমেট্রি ইত্যাদি ধরে নাও তাহলে 0 থেকে পাই তুমি নিচ্ছ এই জায়গায় তোমার cos ফাংশনটা একটা বাইজেক্টিভ ফাংশন হচ্ছে ঠিক আছে এটা তাহলে এই জায়গায় আমি ইনভার্সটা নেব আমি যেটা লিখেছি যেটা সম্পূর্ণ ভুল হয়ে গেছে তাহলে এটা -π/2 থেকে π/2 হবে না এটা হবে 0 থেকে পাই ঠিক আছে এটা জাস্ট আমি কপি পেস্ট করতে গেছি করতে গিয়ে ভুল করে ফেলেছি বুঝেছিস তো তাহলে cos ফাংশনের বাইজেক্টিভিটি যদি চাই তাহলে one choice can be from 0 to pi all right তাহলে
ফাংশনটা কিন্তু উল্টো হচ্ছে, হ্যাঁ, জিরোতে cos 0 is 1 আর cos pi is -1, so it is decreasing আর কি, হ্যাঁ। তাহলে এটার ইনভার্স হচ্ছে gx is equal to cos inverse x। তাহলে f prime y কত হয়? f prime y টা হচ্ছে sin y। sin y টা তো আমি যেটা বলছি যে f prime y তা তোমার 0 হয়ে যাচ্ছে ওই দুটো পয়েন্টে। f prime y is equal to 0 when y is equal to 0 or এটা or, হ্যাঁ, y is equal to pi by 2। এই দুটো জায়গায় এটা আবার ভুল করলাম, or y is equal to pi। তাহলে এই দুটো পয়েন্টে আমার sin y টা 0 হয়ে যায়, তাহলে এটাও ভুল, রাইট? So this is going to be 0 to pi। For all y belonging to 0 to pi আমি দেখব, তার কারণ হচ্ছে যে আমি যদি ইনভার্স ফাংশন থিওরেম লাগাতে চাই তাহলে আমাকে এমন পয়েন্ট বাদ দিয়ে দিচ্ছি আমি যেখানে এটা ডেরিভেটিভটা 0 হয়ে যাবে। যেহেতু ডেরিভেটিভটা এই 0তে আর পাই পয়েন্টে ভ্যানিশ করে যাচ্ছে, সেজন্য ওই দুটো পয়েন্ট বাদ দিলাম। করে সেই জন্য আমি ওপেন ইন্টারভ্যালটা নিচ্ছি, যেমন করে আমি সাইনের ক্ষেত্রে নিয়েছি। তাহলে ফর অল এক্স বিলঙ্গিং টু -1 to 1 আমার ddx of cos inverse x কি হবে? That will be 1 by f prime y where cos y is equal to x। তো 1 by f prime y মানে হচ্ছে cos এর ডেরিভেটিভ কত? মাইনাস অফ 1 by sin y। ঠিক আছে, এবার এই যে অংশটা 0 থেকে পাই, এখানে এই ফাংশনটা হচ্ছে তোমার cos ফাংশন, তাই না? সো cos এর অংশটা 0 থেকে পাই এর মধ্যে। আর সাইন এর অংশটা কি হবে? সাইন এর অংশটা হবে 0 থেকে শুরু করে আবার 0 তে নেমে যাচ্ছে। এটা হচ্ছে, এটা ধরে নাও, মানে খুব নিট হচ্ছে না, তাহলে এইটা হচ্ছে আমার সাইনের গ্রাফ 0 থেকে পাই এর মধ্যে, তাই না? তাহলে এটা পুরোটাই পজিটিভ থাকছে, এটা আমি খেয়াল রাখবো। সেই জন্য আমার যখন এখানে স্কোয়ার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার করে লিখছি, মানে cos y টা হচ্ছে ইকুয়াল টু এক্স, রাইট? তাহলে সাইন y সমান কত হবে? আমি cos স্কোয়ার্ড y নেব, তো দ্যাট ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে 1 মাইনাস cos স্কোয়ার্ড y করলে সাইন স্কোয়ার্ড y পাবো। তাহলে আমার 1 মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার্ড y হচ্ছে। তাহলে sin y will be equal to positive square root of 1 minus x squared because sin is positive in this uh, region, in this domain 0 to pi, তাই না? সেই জন্যই আমার এখানে ফর্মুলাটা এটা আসে -1 by square root of 1 minus x squared। So I'm sorry for this, এটা জাস্ট কি বলবো, একটা এরর অফ কেয়ারলেসনেস আর কি। যে আমি জাস্ট কপি পেস্ট করে ভাবলাম যে হয়ে গেছে, কিন্তু জিনিসটা ভুল হয়েছে, আমি নোটে ঠিক করে দেবো, ঠিক আছে? এটা 0 থেকে পাই নেবে, বা এইরকম যে কোনো একটা ইন্টারভাল নেবে যেখানে কসটা তোমার বাইজেক্টিভিটি রাখছে আর কি, ঠিক আছে? -1 থেকে 1 পুরোটা যেতে হবে অ্যান্ড ইনজেক্টিভও থাকতে হবে। ওকে, তাহলে আশা করি আমি বোঝাতে পারলাম। নেক্সট আমরা দেখব, যদি না এটা ভুল করে থাকি, এটা ভুল করিনি মনে হয়, আমি যদি tan y ফাংশনটা ভাবি, tan y এর গ্রাফটা ইমাজিন করো, ওটা -π/2 থেকে π/2 ওপেন ইন্টারভাল নিচ্ছ, এটা তো ডিফাইন্ডই না, -π/2 তেও ডিফাইন্ড না, π/2 তেও ডিফাইন্ড না, সুতরাং আমার ওপেন ইন্টারভাল -π/2 টু π/2 নিতেই হবে, বা এটার কোনো একটা রিফ্লেক্টেড ইন্টারভাল নিতে হবে যেখানে আমি ট্যানটা নেব। দিস ইজ দ্য ইজিয়েস্ট টু থিঙ্ক। তাহলে লেট আস লুক অ্যাট দিস ওয়ান। অ্যান্ড এটা ভ্যালু কি নিচ্ছে? এটা যে কোনো রিয়েল নাম্বার ভ্যালু নিয়ে নিচ্ছে। সো এফ অফ fy is equal to tan y, এটা যদি তুমি ভাবো তাহলে এটা ওপেন ইন্টারভাল -π/2 to π/2 তে ডিফাইন্ড, আর this is clearly a bijective function, right? Remember the graph just increases from -infinity to infinity if you like to think of it। তাহলে এটার যে ইনভার্স ফাংশন, সেটাকে তুমি যদি g ডিনোট করো, তাহলে ওটা r থেকে -π/2 to π/2 যাবে, gx is equal to tan inverse x। Since f is differentiable at every point of -π/2 to π/2, and what is the derivative? Derivative is sec squared y। আবার ওপেন ইন্টারভাল -π/2 থেকে π/2 এর মধ্যে sec squared y is non-zero, right? Sec is never zero. So therefore you can
what do I want to say? Therefore, you can apply inverse function theorem, and you can see যে ddx of tan inverse x কত হবে, এটা just sec squared y inverse হবে, যেখানে tan y is equal to x। তাহলে sec squared y inverse টাকে x এর মতন করে ফর্মুলা লিখতে পারলেই তো ভালো। আগের দুটো এক্সাম্পলেও তাই করেছি, তাই না? তাহলে আমি sec squared y কে আমি লিখছি 1 plus tan squared y, তাহলে 1 plus tan squared y এর ইনভার্স, তার মানে হচ্ছে 1 by 1 plus x square, right? Because tan y is equal to x, তাহলে এটা পেয়ে যাচ্ছি। তাহলে আমার অ্যাকচুয়ালি যে জায়গাটা আমার খেয়াল রাখতে হচ্ছে শুধু যে আমি ঠিক জায়গায় ফাংশনটা ডিফাইন করতে পারছি কিনা, সেটা নিটলি করতে পারলে ইনভার্স ফাংশন থিওরেম যেটা প্রমাণ করলাম সেটা থেকে জিনিসটা খুব সহজে চলে আসছে, ঠিক আছে? ওকে, আরেকটা করি যে আমি ওপেন ইন্টারভেল 0 ইনফিনিটি থেকে 0 ইনফিনিটিতে ম্যাপিংটা নিচ্ছি কি nth root of x, যেখানে n is any positive integer, ঠিক আছে? তাহলে for every positive real number x, there exists a unique positive real number such that y, so that y to the power n is equal to x, এটা আমি জানি। তো এই থিওরেমটাকে ব্যবহার করে আমি যা বুঝতে পারছি যে fy, f যে ফাংশনটা from the open interval 0 infinity to itself defined by fy is equal to y to the power n is a bijective function, তাই না? তাহলে এটার ইনভার্সটাই আমি g দিয়ে ডিনোট করছি as usual। তাহলে ddx কত হবে? ddx of g মানে g prime at any point x where x is greater than 0 তুমি যদি কম্পিউট করো, তাহলে by inverse function theorem it is going to be 1 by f prime y, আর f prime y কত? n into y to the power n minus 1, তাই না? তাহলে এটা কত হয়ে যাচ্ছে? n into y to the power n minus 1 এর ইনভার্স, তার মানে হয়ে যাচ্ছে 1 by n into y to the power 1 minus n। আর y কি? y মানে হচ্ছে y to the power n is equal to, আমি লিখি, হ্যাঁ, যে লেখার অ্যাম্বিশন করলেই সময় লাগে কিন্তু দরকার পড়ে, হ্যাঁ? তাহলে আমার y to the power n is equal to x, right? এটা আমার জানা আছে। তাহলে আমি y to the power 1 minus n সমান কত হচ্ছে লিখতে চাইছি, হ্যাঁ? তাহলে y সমান কত হবে? y সমান প্রথমত equal to x to the power 1 by n হবে, রাইট? তাহলে উপরে 1 টা লিখছি না এখন, ধরো, হ্যাঁ, x to the power 1 by n হবে। তাহলে y to the power 1 minus n যদি করো, তাহলে এটা হয়ে যাচ্ছে x to the power 1 minus n divided by n, সেটাই করেছি, হ্যাঁ, এটা 1 minus n by n হয়ে যাচ্ছে, কারণ y to the power n is equal to x, মানে y is equal to x to the power 1 by n, তার মানে y to the power 1 minus n সমান হয়ে গেল x to the power 1 minus n divided by n। এবার সেটাকে আরো নিটলি যদি লেখো, ফর্মুলা যেটা তোমার শেখা আছে সেটার মতন চেহারা আনতে গেলে এটা হয়ে যাচ্ছে x to the power, so this is x, all right, so this is x to the power 1 by n, x to the power 1 by, I'm sorry, so 1 by n minus 1, ঠিক আছে? ওটাই এখানে লিখেছি, হ্যাঁ। তাহলে n এর ইনভার্স করে 1 by n পেয়েছিলে, তাহলে তুমি কি পেলে? ddx of x to the power 1 by n is equal to 1 by n x to the power 1 by n minus 1। তো আমার যা ফর্মুলা ছিল তা আমরা ধীরে ধীরে করেছি, তাই না? আমরা প্রথমে x to the power n, যেখানে n is a positive integer, তার জন্য আমরা একদম ফার্স্ট প্রিন্সিপাল থেকে ফর্মুলাটা ডিডিউস করেছিলাম। তারপরে আমরা কি করলাম যে অ্যালজেব্রা অফ ডেরিভেটিভস ইউজ করে x to the power minus n তার ডেরিভেটিভটা কম্পিউট করলাম, যেখানে n is a positive integer, রাইট? তারপরে আমি এখন কি করলাম যে n যদি পজিটিভ ইন্টিজার হয় তাহলে x to the power 1 by n এর ডেরিভেটিভটা কম্পিউট করে দেখছি ওটাও এরকম দেখতে হচ্ছে। ভেরি গুড, তাহলে আমার বেশ ফর্মুলাটা পেয়ে যাচ্ছি আমরা স্টেপ বাই স্টেপ করে করে। ওকে, সো এবারে আমি যেটা করব, এইগুলো হচ্ছে আমি ইনভার্স ফাংশন থিওরেমটা লাগিয়ে লাগিয়ে আমি ফর্মুলাগুলো পেলাম, সেটা এই ফর্মুলাস গুলো ইউজ করে আর কিছু প্রিভিয়াস জ্ঞান ইউজ করে চেইন রুল লাগিয়ে আমি কিছু জিনিস পাবো। প্রথমটাতে আমার আসলে চেইন রুলটাও লাগছে না, হ্যাঁ। প্রথমটা আমি কি করছি, এবারে x to the power 1 by n এর জন্য যে ফর্মুলাটা করেছো ওটা তুমি x to the power minus 1 by n এর জন্য করতে পারো,
তাহলে কিভাবে করবে, আবার এক্সটা পজিটিভই নেবে অবভিয়াসলি। তাহলে ddx অফ x টু দি পাওয়ার মাইনাস 1/n করছো, তার মানে ddx অফ 1/x টু দি পাওয়ার 1/n করছো, রাইট? তাহলে তুমি যদি ওই অ্যালজেব্রা অফ ডেরিভেটিভ ব্যবহার করো x টু দি পাওয়ার 1/n এর, কিন্তু তুমি এবারে শিখে গেছো যে ফর্মুলাটা কি। তাহলে এইটার যদি তুমি ফর্মুলা বার করতে চাও, কত হবে, x টু দি পাওয়ার 1/n ইন্টু 0 মাইনাস 1 ইন্টু ডেরিভেটিভ অফ x টু দি পাওয়ার 1/n, সেটা লিখেছো 1/n x টু দি পাওয়ার 1/n মাইনাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 1/n হোল স্কোয়ার, মানে হচ্ছে x টু দি পাওয়ার 2/n। তাহলে এই মাইনাস 1/nটাকে আলাদা করে লেখো, ডেলিবারেটলি আমি এরকম লিখেছি, ইন্টু x টু দি পাওয়ার কত হবে 1/n মাইনাস 1 মাইনাস 2/n। তো 1/n মাইনাস 2/n করলে কত এসে যাচ্ছে, মাইনাস 1/n। তাহলে ফর্মুলাটা কি হয়ে গেল, ddx অফ x টু দি পাওয়ার মাইনাস 1/n is equal to minus 1/n x to the power minus 1/n minus 1, রাইট? তাহলে এটা একদম চেনা ফর্মুলা গুলো এসে যাচ্ছে। তাহলে তুমি x টু দি পাওয়ার এনি রেশনাল নাম্বার, ধরো x টু দি পাওয়ার কিউ নিলে, তাহলে তার ডেরিভেটিভটা তুমি কম্পিউট করে ফেলতে পারছো, যেখানে ডেরিভেটিভ কম্পিউট করা যাবে, নির্ভর করবে যে ওই কিউটা পজিটিভ না নেগেটিভ তার উপরে। তাহলে তুমি ddx of x to the power q পেয়ে যাবে, q x to the power q minus 1, right, for any rational number. And you have to be careful about the domain যেখানে করছো আর কি, হ্যাঁ, মানে যদি ওটা স্ট্রেট ফরওয়ার্ড জিনিস হয় তাহলে তুমি যে কোনো এক্স এর জন্য করতে পারবে, আর যদি তোমার কিউটা একটা ইন্টিজার গ্রেটার দেন 2 হয় বা কিছু হয়, তাহলে তোমাকে ডোমেনটা গ্রেটার এক্স গ্রেটার দেন 0 নিয়ে নিতে হবে, ঠিক আছে? তাহলে এই ফর্মুলাটা তুমি পেয়ে যাচ্ছ। ঠিক একইভাবে ধরো তুমি a টু দি পাওয়ার এক্স, এটা ডেরিভেটিভ কত জানতে চাও, তাহলে এটার জন্য কিন্তু তোমার কিছুই আর লাগেনি। আগে যেটা প্রমাণ করলে ইনভার্স ফাংশন থিওরেম থেকে, এই ফর্মুলাটা প্রমাণ করার পর জাস্ট অ্যালজেব্রা অফ ডেরিভেটিভস ইউজ করে তুমি এই ফর্মুলাটাও পেয়ে গেলে। কিন্তু নেক্সট তুমি করছো a টু দি পাওয়ার x, এই ফাংশনটা কনসিডার করছো। তো a টু দি পাওয়ার x ফাংশনটা কখন ডিফাইন্ড হয়, ফর এভরি রিয়েল নাম্বার x ডিফাইন করা যাবে প্রোভাইডেড a ইজ পজিটিভ, a ইজ আ কনস্ট্যান্ট হুইচ ইজ পজিটিভ, ঠিক আছে? তাহলে এইটার ডেরিভেটিভ কত হবে আমি যদি জানতে চাই, a টু দি পাওয়ার x এর মানে কি সেটা লিখলাম, মানেটা হচ্ছে e টু দি পাওয়ার x log a। তাহলে আমি e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভটা জানি কত হয়, তাই না? তাহলে এখানে আমি চেইন রুল লাগাচ্ছি। তো আমি যদি চেইন রুল লাগাই, মানে তোমার কি ঘটনাটা কি ঘটছে, ঘটনাটা ঘটছে যে তুমি প্রথমে এখানে এক্স কে পাঠাচ্ছ, ফার্স্ট ফাংশনটা হচ্ছে যে এক্সটা যাচ্ছে তোমার এক্স লগ এ, ঠিক আছে, এক্স ইন্টু লগ এ, এই জায়গায় যাচ্ছে। তারপর তুমি এটার উপরে নেক্সট কম্পোজিশন করছো এটাকে with e to the power x function, ঠিক আছে? সো দিস ইজ মাই f ধরো, হ্যাঁ, and g is x log a থেকে যাচ্ছ তুমি, এটা g ধরো, হ্যাঁ, তাহলে e to the power x log a এখানে যাচ্ছ। তাহলে কম্পোজিশনে যদি তুমি ডেরিভেটিভ নিতে যাও, তাহলে কত হবে, ডেরিভেটিভটা হবে যে তুমি প্রথমে g প্রাইম at this point x log a নেবে। তাহলে g কি ছিল, gটা ছিল g of anything, ধরো g of y is equal to e to the power y। তাহলে g এর ডেরিভেটিভ কত, e to the power y, তাই না? e to the power y যে ফাংশনটা, তার ডেরিভেটিভ হচ্ছে e to the power y। তাহলে তুমি প্রথমে g প্রাইম at the point x log a নেবে, তাহলে তুমি পাচ্ছ কি, এইটা পাচ্ছ e to the power x log a। তারপরে কি করবে, তার সাথে মাল্টিপ্লাই করবে f প্রাইম at x, ঠিক আছে? তাহলে f প্রাইম x কত হবে, log a, রাইট? সেই জন্য তুমি log a পেলে। এবার e টু দি পাওয়ার x log a টাই তো বাই ডেফিনেশন a টু দি পাওয়ার x। তাহলে তুমি ফর্মুলাটা কি পেয়ে যাচ্ছ, ddx of a to the power x is equal to log a into a to the power x।
আশা করি আমি বোঝাতে পারছি, ঠিক আছে? প্রথমে তুমি x থেকে x log a তে যাচ্ছ, তারপরে মানে log a এই কনস্ট্যান্ট দিয়ে x কে গুণ করছো, এটা হচ্ছে তোমার প্রথম ফাংশন। সেকেন্ড ফাংশন হচ্ছে x গোয়িং টু e টু দি পাওয়ার x। এই দুটো ফাংশনের কম্পোজিশন করলে তুমি a টু দি পাওয়ার x পাও, সুতরাং তার ডেরিভেটিভটা চেন রুল লাগালে এটা পাচ্ছ, log a ইন্টু a টু দি পাওয়ার x। একইভাবে এখানে কি করবে, যে ধরো এটা যে কোনো ইররেশনাল নাম্বার, আমি কি বললাম যে এতটা অবধি যে ফর্মুলাটা তুমি যেই প্রুফ করে দিলে, তুমি যে কোনো x টু দি পাওয়ার কিউ এটার ডেরিভেটিভ কম্পিউট করে ফেলতে পারবে ফর অ্যাটলিস্ট x গ্রেটার দ্যান 0 where q is a rational number। এবারে ধরো q is an irrational number, তো q না লিখে আমি a লিখেছি স্লাইডে। তো সাপোজ a is an irrational number and suppose x is greater than 0, then I want to know what is the derivative of x to the power a। তাহলে আমি আবার করে লিখবো what is the meaning of x to the power। x to the power এর মান ডেরিভেটিভ মানে হচ্ছে e to the power a log x, রাইট? তাহলে আমার এখানে কি হচ্ছে, এখানেও আবার কম্পোজিশন হচ্ছে। প্রথমে x টা যাচ্ছে কোথায়, x টা যাচ্ছে একটা কনস্ট্যান্ট a টাইমস log x। এই এটা হচ্ছে আমার প্রথম ফাংশনটা fx, ঠিক আছে? তারপরে f দিয়ে আমি প্রথমে এখানে গেলাম, তারপরে আমার g যে ফাংশনটা লাগাচ্ছি সেটা হচ্ছে gy is equal to e to the power y, রাইট? তাহলে তাহলে g লাগালে এটা হয়ে যাবে e to the power a log x, right? So this is my composition in this case. So therefore what have you got? If you apply chain rule on this composition of two differentiable functions, then what are you going to get? প্রথমে g prime এর derivative at the point a log x, right? So g টা কি ছিল, gy is equal to e to the power y, so g এর derivative at any point y is e to the power y, so you have to write down the derivative of g at the point a log x, so you are getting e to the power a log x, then you multiply that with the derivative of f at the point x। f কি ছিল, fx is equal to a log x, so f prime x is going to be equal to a by x, right? So by chain rule you get that ddx of x to the power a is equal to a by x into e to the power a log x, right? Now what is e to the power a log x? That is by definition equal to x to the power a। So what are you getting? The derivative of x to the power a at any point x, positive x, is a by x into x to the power a, so it is going to be equal to a into x to the power a minus 1। So this is a very neat result which you are getting for every real number, right? So if you take x to the power a, where a is any real number, then its derivative at any point x will be a into x to the power a minus 1, provided x is positive। You have to keep this in mind because the function x to the power a is not defined for every x when a is not a nice number। এই যে কনস্ট্যান্টটা নিচ্ছ, সে কনস্ট্যান্টটা যদি তোমার একটা পজিটিভ ইন্টিজার হয়, তাহলে তুমি যে কোনো রিয়েল লাইনের যে কোনো পয়েন্টে কম্পিউট করতে পারো ডেরিভেটিভ, কিন্তু তুমি এটার জন্য র্যান্ডম একটা যে কোনো এ যদি নাও, তাহলে তোমাকে কিন্তু কেয়ারফুলি ডোমেনটা ডিফাইন করতে হবে। তাহলে আশা করি আমি আজকে বোঝাতে পেরেছি কিছুটা। I will request you to please go back to it and see again, কারণ এই জায়গাটা একটু crucial। Let us stop here.